কষ্ট পেয়েছেন শুরু থেকে শেষ অবধি। এতগুলি বাংলা কথা, ছোট্ট একটা ইংরেজি কথা। হিস্ট্রি অফ গ্রেভেস প্যাথোলজি ফ্রম মাদার্স হোম। গ্রেভেস শব্দটা কিন্তু নিশ্চয়ই পাবেন না, কেন্ট ইউজ করেছেন। কোথায় ইউজ করেছেন? ইউজ করেছেন দি 6th চ্যাপ্টার, গ্রেভেস ইনহেরিটেন্স। এই কথা দিয়ে আমার শব্দটা ভালো লাগে, আমি ইউজ করেছি, কিন্তু ডিকশনারিতে পাইনি। এসে গ্রেভ মানে কবর, গ্রেভ, গ্রেভার, গ্রেভেস মানে কবরে যাওয়ার মতো অবস্থা, ভয়ঙ্কর। 2 নম্বর বলবো? বলেন স্যার। History of bite with 4-footed animal and vaccination or bite by man. আরেকবার বলছি, history of bite with 4-footed animal and vaccination or bite by man। বাংলা হলো 4 পেয়ে কোনো জন্তুর কামড়াবার ইতিহাস। 4 পেয়ে কোনো জন্তুর কামড়াবার ইতিহাস। হ্যাঁ বাবা, history of bite 4-footed animal and vaccination or bite by man। বাংলায় বলেছি চতুষ্পদ জন্তু বা 4 পেয়ে জন্তুর কামড়াবার ইতিহাস। অ্যাকচুয়ালি এটা ঠিক হচ্ছে না, কারণ বিষ যে কোনো ভাবে, ভিমরুলে কামড়েছে বিষ, সাপে কামড়েছে বিষ, রেসিডুয়াল এফেক্ট যায়নি, সেখানে কিন্তু এই ঠিক করতে পারছেন। বাংলায় ওটা লিখে রাখুন, সমস্ত মানুষ কামড়েছে, মানুষ রেগে গিয়ে খেপে গিয়ে কামড়ে দিয়েছে, এটা ব্র্যাকেটে লিখতে হবে। হ্যাঁ, সমস্ত বিষ, ইভেন ভ্যাকসিনেশন। স্যার ভ্যাকসিনেশন তুজা বলেছে, ভাবলেন আপনি কি বলেন? আমি বলি বিষ তো বাবা, ভ্যাকসিনেশন তো বিষ ইনোকুলেট করা হয় লো ডোজে, সব ক্ষেত্রেই তাই। বিষের আর এক নাম। আর পৃথিবীতে সব থেকে বড় বিষ হলো কুকুরে কামড়াবার বিষ। বিজ্ঞানীরা তা প্রমাণ করেছে, আমি বলেছি সেসব কথা। তাহলে বাংলায় কি লিখবেন? যে কোনো বিষ শরীরে প্রবেশ করলে যদি তার প্রভাব থাকে, সেই পুরুষে বা পরবর্তী প্রজন্মে যে কোনো বিষ স্বল্প মাত্রায় শরীরে প্রবেশ করলে যদি পরবর্তী প্রজন্মের কাছেও এই বিষের ওষুধ ধরা পড়ে, কিরকম? সাপে কামড়েছে, ওষুধ দেওয়া হয়েছিল, অ্যালোপ্যাথি দিয়েছে, হোমিওপ্যাথি দিয়েছে, সব ঠিকঠাক, কিন্তু বাচ্চাটি ভীষণ গায়ের যন্ত্রণায় কষ্ট পায়। সাপের বিষে জ্বালা হয় আমি জানি না, কবি 80 বিষে ধ্বংসানি যারা কি জ্বালা বিষে আমি জানি না, কিন্তু আমি জানি এইটুকু, সাপের বিষে নাকি গায়ে জ্বালা হয়। তো হয়নি, কিন্তু হয়েছে তার পরের প্রজন্মে। চিকিৎসা বিজ্ঞান কি বলবো, মনে হয় কিছুই জানা হলো না, কারণ এত রহস্য সেই প্রজন্মে, তার পরবর্তী প্রজন্ম, তার পরবর্তী, তার কি কাহানি। তাই মাঝে মধ্যে পাগল লাগে লিখতে বসে, কোথাতে শুরু করবো কোথায় শেষ করবো জানি না। তারপর শুধু সংক্ষেপে লিখুন, কোন বিষ ঢোকবার ইতিহাস, তাতে ভ্যাকসিনেশনকেও বোঝায়, কুকুরে কামড়ানোকে বোঝায়, মানুষের কামড়ানোকে বোঝায়, ভিমরুলে কামড়ানোকে বোঝায়, or any vaccination. So, with due respect to Sir Bartlett, we can do in otherwise way. তাই যে কোনো বিষ শরীরে প্রবেশ করলে তার প্রভাব যদি পরবর্তী প্রজন্মে পড়ে, তাকে আমরা নিউট্রাল করব। আমার মনে হয়েছে, আমি লিখিনি, ভাবিও নি, আজকে বলতে গিয়ে মনে হলো এভাবে লেখাটা ঠিক আছে। তাহলে ভ্যাকসিনেশনও বলা হয়ে গেল, রেবিস ভাইরাসের ভ্যাকসিনেশন বলা হলো, অন্যদিকে সাপের বিষের কথা বলা হলো, অন্যদিকে টিকা, পোলিও ভাইরাস দেওয়া হয়, আরো কত এমআরআই এর আছে, মিজেলস, মাউস ইত্যাদি, এগুলোও দেওয়া হয়। সব ব্যাপারটাকে এই একা রুখে দেবে, একা। অনেক বড় অস্ত্র আমাদের হাতে এখন। সে না, আমরা কথা মানা করবো না, তুমি টিকা নিও না, হোমিওপ্যাথি ডাক্তার আমি বাচ্চাকে টিকা দেবো না, প্লিজ ডোন্ট ডু দিস, ওকে টিকা নিতে দাও, তোমার কাছে ওষুধ আছে, ওর বাপের বাপ অ্যাটম বোমা। তো আমরা এখন চলবো রাজার বেশে, রাজপথ দিয়ে। কুকুর ঘেউ করলে আমরা শুনবো টিকা নিতে দেবো, আমি দেশের নাগরিক, সেই দেশের সরকারের নিয়ম মানব। কিন্তু আমি পরবর্তীকালে আমি মানুষকে বলবো, 1 ডজন তো খাইয়ে নিয়ে যেও ভাই। আমি এদিকে বলি ফারুক কিন্তু এই ব্যাপারটা ভালো বলতে পারবে, তুই তো ওইটা বলি না গুরু।
শুনে ফারুক কি করলো? একজন টিকা দিয়ে এনেছে, ওটা তোমার বয়স কদিন? হ্যাঁ 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 বলো, এটা নামিয়ে দে স্যার, এটা নামিয়ে দে। হ্যাঁ বলবো না, কত বয়স? আমি বলতে পারি, এই যে টিকা দিলে বাচ্চাদের কষ্ট হয়, তো যেখানে টিকা দেওয়া হয় যে বাচ্চাটাকে একটা ওষুধ পাঠিয়ে দিচ্ছে, বলে এইটা কি জানো, একটা লিকুইড, হ্যাঁ বলে এইটা খাওয়ালে জ্বর আসবে না, কান্নাকাটি করবে না। আমাকে ফোন করলো, আমি তো ওকে জানি না, ও আমাকে জানে না, ফোনে কথা হয়। পরে বলছি, এখন তো বলিনি, শুরুই তো করিনি। তো রোগী কাঁদছে, জ্বর এসে গেছে ভয়ঙ্কর, এর ভ্যাকসিন দিয়ে এনেছে, স্যার কি করবো? ওরা একটা ওষুধ দিয়ে এনেছে, বাচ্চা কাঁদছে, ওরা বিরক্ত করছে, সে বাচ্চা ডাক্তারবাবুর বাচ্চা, ডাক্তার সাহেবের বাচ্চা। তো স্যার কি করবো? ওরা কিন্তু বলছে যে যদি বাচ্চা কান্নাকাটি করে বলেছে এটা, ওরা বারবার বলছে বাচ্চা তো কাঁদছে, মাথা খারাপ করেছে, ডরা সিরমিতে ছিল বল। যাও তবু আমি বলি তখন একটা ভুল হয়েছিল, কিন্তু আমি কিন্তু কি করবো এখন আপনাকে বলছি, এই যে যখন দিয়ে নিয়ে আসবেন আপনি সঙ্গে সঙ্গে একটা ধরনের হাইড্রোজেন সিএম বাচ্চা ঘুমিয়ে যায়, তখনও না ঘুমায়, কান্নাকাটি করতেই থাকে, তারপরে 01 শুরু হবে, 5 মিনিট 10 মিনিট 15 মিনিট হবে হাইড্রোজেন নাম 01। যদি কান্নাকাটি করে না ঘুমোয় বাচ্চা সিএম এর পরে, তাহলে আপনার কাছে অস্ত্র হলো 0/1। আর আমার কার্ড সবাইকে দেওয়া আছে, যদি কোনো অসুবিধা হয় এই মুহূর্তে কল করুন আমাকে। আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন, এগুলো বলতে হবে না। স্যার এই সমস্যা আছে, আমি এই দিয়েছি, কি করবো বলুন। কেমন? এই উদ্দেশ্য হলো একটি বাচ্চাও যেন পৃথিবীতে এসে কষ্ট না পায়, সে আমার বাচ্চা হোক, আপনাদের বাচ্চা হোক, পেশেন্টের বাচ্চা হোক, সবাই, সব বাচ্চা শান্তিতে থাকবে, সব মানুষ শান্তিতে থাকবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তো আমার কারণে যাই, আমি ঋষিদের কথা ধরা পড়েছে যে আমরা প্রজন্মের পর প্রজন্ম আমাদের মধ্যে বিভিন্ন অসুস্থতা জটিল থেকে জটিলতম হয়েছে, সেই অ্যাঙ্গেলে কিন্তু আমরা তাদেরকে সুস্থতা দিতে চাই। এখন যে লক্ষণ দেখা দিয়েছে এর ভিত্তিতে কোনো হয়নি। রেবিস, মায়াজম, রেবিস, পোস্ট রেবিস সিনড্রোম ঢুকেনি প্রকট ভাবে, ঢুকেছে হয়তো সবার মধ্যে, কিন্তু প্রকট ভাবে ঢোকেনি। কি প্রমাণ? অসুস্থ হয়ে জন্মায়নি, 60 বছর বয়সে ক্যান্সার ধরা পড়ে, তাই প্রকট ছিল না। কি তিনি উত্তর প্রশ্ন করেছেন, বুঝলেন কিনা? আমরা পোস্ট রেবিস সিনড্রোম এত বড় ভয়ঙ্কর জিনিস, ও বাচ্চা মায়ের পেট থাকতে অসুস্থ থাকে, মাকে জ্বালায়, পৃথিবীতে এসে পরিবারের সবাইকে জ্বালায়, যত বয়স বাড়ে ডাক্তারকে জ্বালায়, দুনিয়াকে জ্বালায়। দুনিয়াকে জ্বালায় কেন বললাম? জন্মেছে থ্যালাসেমিয়া মেজর নিয়ে, কতদিনও লম্বা রক্ত দেবে, সেই রক্তটা আমাকে দিতে হয়, আপনাকে দিতে হয়, আরামে দিতে হয়। ও পৃথিবীর সমস্যা, সমস্যার আর এক নাম পোস্ট রেবিস সিনড্রোম, যে সমস্যা জীবনের শুরু থেকে শুরু হয়। এবার সংক্ষিপ্ত কথা, 3 নম্বর স্যার। বাবা 3 নম্বর, বাচ্চা কান্নাকাটি করে না, হ্যাঁ ওইটা বলেছো তুমি না, ভালো কথা। আচ্ছা একটা কথা আমি তো ভুলেই গেছিলাম, থ্যাংকস আমি লিখে নি, এইটা কালকে আমি বলেছিলাম, কিন্তু এটা বলা আজকে আমি বলতামই না, ওকে আমি অনেক ধন্যবাদ দিচ্ছি। বাচ্চা জন্মেছে, বাচ্চার মতো আচরণ করে না, বাচ্চা কান্নাকাটি নেই, চুপচাপ খেলছে, কোনো কান্নাকাটি নেই। লোকে বলছে আরে তোমার থেকে বাচ্চা হয়েছে, কেউ বোঝা যায় না তো। আমার বাচ্চা বড় সুন্দর না, সব থেকে কুৎসিত, পৃথিবীর কাছে সমস্যা, জীবন্ত সমস্যা। যে বাচ্চা চুপ করে আছে, কাঁদে না, ও বাচ্চা গোটা পৃথিবীর কাছে ভয়ঙ্কর সমস্যা নিয়ে এসেছে। ভাবুন, হয়তো বা এসএলই নিয়ে এসেছে, এক ধরনের জেনেটিক। তাহলে ওটা হলো। হ্যাঁ 3 নম্বর পয়েন্ট, এটাই লিখুন, এটাই 3। শিশু জন্মাবার পর কান্না করেনি, ওটা একটা কথা। আর একটা কথা, ওরা 4 নম্বর হবে।
তিনি লেখা হলো না, শিশু জন্মাবার পর কাঁদেনি, লেখা নেই। জাস্ট আফটার ডেলিভারি every child start weeping, but this child does not. প্রত্যেকটি শিশু জন্মাবার পর কান্না করে, এটাই নিয়ম। আর একটু সাইন্টিফিক কথাটা বলে দিই, এরা যখন মায়ের পেটে থাকে, লাং থাকে ইনঅ্যাক্টিভ, চুপসে থাকে। মায়ের পেটে যে প্রেশার থাকে, সেই প্রেশারে ও নিজস্ব কোনো দরকার হয় না, মায়ের রক্ত থেকে অক্সিজেন পায়। যেই মুহূর্তে ডেলিভারি হলো, সেই মুহূর্তে হঠাৎ করে প্রেশার চলে গেল ওর উপর থেকে, বডি থেকে। এই যেই মাত্র ভিতরের বাইরের প্রেশার চলে গেল, ভিতরের প্রেশারে লাংটা ফুলে গেল। এই লাংটা ফুলে গেলে সেটাই প্রকাশ পায়, ও কেঁদে উঠল। কিন্তু বাচ্চা কাঁদেনি, এটার মানে হলো লাং অ্যাক্টিভ হয়নি। এটা খুব বড় কথা। এইবার কথা হলো, বাচ্চা কেঁদেছিল না স্যার, বাচ্চা কেঁদেছিল, কিন্তু তারপরে কিন্তু বাচ্চা শান্ত হয়ে গেল। বাচ্চা আর কোনোদিন বিরক্ত করলো না। আমার ঘরে যে বাচ্চা আছে, আমার প্রতিবেশীরা বুঝতেও পারতো। 4 নম্বর, বাচ্চা বাচ্চাদের মতো আচরণ করবে। ও ছিল অ্যাবনর্মাল বাচ্চা, পরে বুঝেছিলাম, তাই ও কখনো কাঁদেনি, বিরক্ত করেনি। খাওয়ালে খেত, ঘুমিয়ে যেত, না খাওয়ালেও ঘুমিয়ে যেত। ওকে নিয়ে কোনো সমস্যা নেই। বিশেষ একটা প্রশ্ন করতে হচ্ছে, হ্যাঁ, ডেলিভারি পরে বাচ্চা জন্মগ্রহণের পরে দেখা গেল তার ব্লাড সুগার লেভেল কমে গেছে, এবং সেটা ডাক্তাররা ব্যস্ত হয়ে তার জন্য চিকিৎসা দেওয়ার পরে আবার কয়েকদিন পরে দিয়ে আস্তে আস্তে ব্লাড সুগার লেভেল এক্ষেত্রেও কি স্যার আপনার সঙ্গে আমি একটু সংযোজন করে দিই। স্যার বলেছেন জন্মাবার পর ব্লাড লেভেল কমে গেছে, এই সুগার লেভেল। এবার আমি কালকে বলেছিলাম জুভেনাইল ডায়াবেটিস, বাচ্চা পেট থেকেই ডায়াবেটিস ছিল, মানে জন্মের আগেই ওর মধ্যে ব্লাড সুগার লেভেল বেশি ছিল। আবার জন্মেও ব্লাড সুগার লেভেল বেশি পাওয়া গেছে। দুটোই তো অ্যাবনর্মাল স্যার, দুটোই তো অ্যাবনর্মাল, আনন্যাচারাল। হোয়ার দেয়ার ইজ অ্যাবনর্মালিটি, হোয়ার দেয়ার ইজ আনন্যাচারাল ফেনোমেনা, দেয়ার ইজ পোস্ট রেবিস সিনড্রোম প্রিডোমিনেন্ট। মানে হলো যেখানেই অস্বাভাবিক বাচ্চা, যেখানেই অপ্রাকৃতিক বাচ্চা, সেখানেই পোস্ট রেবিস সিনড্রোম, PRS, পোস্ট রেবিস সিনড্রোম প্রকট, মানে প্রিডোমিনেন্ট। সোজা কথাটা আপনাদের ভাষায় লিখে নিন, যা কিছু অস্বাভাবিক জীবনের শুরু থেকে সবটাই এই বিষের খেলা, এবং প্রকট এই বিষ তখন। আবার বলবো, যখনই অস্বাভাবিক বাচ্চার জন্ম হয়, শারীরিক হোক আর মানসিক হোক, যখনই অস্বাভাবিক বাচ্চার জন্ম হয়, শারীরিক হোক মানসিক হোক, নাম্বার আর এখন নেই, এটা একটা জ্ঞানের কথা, জানার কথা। যখনই কোনো অস্বাভাবিক বাচ্চার জন্ম হয়, হোক সে দৈহিক হোক সে মানসিক, সব ক্ষেত্রে ভাবতে হবে রেবিস ভাইরাসের, কি বলবো এটা বাংলায় বলে অনেক বড় হবে, পোস্ট রেবিস সিনড্রোম, PRS প্রকট, পোস্ট রেবিস সিনড্রোম প্রকট। এখানে একটা ডিকটন বলা যায়, সংক্ষেপে একটা কথা বলা যায়, more the abnormality, more the predominancy of PRS. যত বেশি অ্যাবনর্মালিটি, কোন বাচ্চা তাদের ব্যাসইটুকু, কোন বাচ্চা উল্টো পাল্টা আচরণ করছে, সবে জন্মেছে বড়দের মতো আচরণ করছে, কিরকম তাকাচ্ছে, কিছু একটা বলতে চাইছে, খেলতে চাইছে। আবার ছোট সবে জন্মেছে, দাঁত হয়ে গেছে, এও কিন্তু অ্যাবনর্মালিটি। মাথা এক মাথা চুল, কথা ছিল না। বাচ্চা বাচ্চা জন্মাবার পর মুহুর্মুহুর পায়খানা করার কথা, মেকোনিয়াম পাস করে। এই বাচ্চা তো সকালে একবার সন্ধ্যাবেলা, তাও পায়খানা লাগে না, কাঁথাতে লাগে না, কাপড়ে লাগে না, পরিষ্কার করতে হয় না। আরে কি ভালো বাচ্চা, কাপড় ধুতে হচ্ছে না,
এটাও abnormal, এটাও unnatural. So we have to think accordingly. ওইভাবেই আমাদেরকে ভাবতে হবে। এই সবই অ্যাবনর্মালিটির গল্প, মানে PRS, পোস্ট ট্রমেটিক সিনড্রোম প্রিডমিনেন্সির কাহিনী। কথায় কথা বলে ভোজনে পেট, আমার তো এটা লেখা যাবে খেয়ালই ছিল না। এর পরেরটা হলো ইংরেজি কথা হলো patient is not responding with any treatment of any therapeutic system. আবার বলছি, patient is not responding with any treatment of any therapeutic system. That is where there is medical science is helpless. তোমরা হাত তুলে দিয়েছে, যাও, কিছুই করার নেই, বাড়ি নিয়ে যাও। এবার বাংলা হলো যেখানে পেশেন্ট কোনো ওষুধেই রেসপন্স করছে না, যার জন্যে ডাক্তারবাবুরা বলে দিয়েছেন বাড়িতে নিয়ে যান, কিছুই করার নেই। আবার বলছি, যেখানে ডাক্তারবাবুরা, সব ডাক্তারবাবুরা, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি সবাই বলে দিয়েছেন এ বাচ্চা বাড়িতে নিয়ে যান, এমন কিছু সমস্যা নিয়ে পৃথিবীতে জন্মেছে, ওর কোনো চিকিৎসা সম্ভব নয়, বাড়িতে নিয়ে যান, কিছুই করার নেই। এই একটাকে ভালো করতে পারলে রুগীর লাইন পড়ে যাবে, সেমিনারে আসবে না, আমার কিন্তু তো হোক, তবুও মায়ের বুকে বাচ্চা ফিরে আসুক, মা জড়িয়ে ধরে হেসে উঠুক। বলুন, বাচ্চারা তো এই ক্ষেত্রটা, লাস্টের ক্ষেত্রটা, হ্যাঁ হ্যাঁ, সবার ক্ষেত্রে অ্যাকচুয়ালি বাচ্চা দিয়ে, বাচ্চা আসলে বাচ্চা না, মানে শুরুটা, জীবনের শুরুটা। তো ওই ভাইটি একটা ভালো কথা বলে, আমার এখানে আমার একটা ছাত্র দেশ থেকে এসেছে, ওর একজন আত্মীয় অ্যাক্সিডেন্টে কোমায় চলে গেছে। ডাক্তার ওরা টাইম দিয়েছে 72 ঘন্টা, রেসপন্স করেনি, বাড়ি দিতে নিয়ে যেতে বলছে। ও আছে এখানে, ওর নাম বিশ্বেশ্বর, ওর বাড়ি হচ্ছে ও দেশে উত্তরবঙ্গে, মানে ইয়ে কি বলে, কুচবিহার। ওর আত্মীয় বাড়ি তোর ভাইকে নিয়ে এসেছে সেমিনারে, ভাই ওখানেও যায় সেমিনার। তো বলেছে ডাক্তারবাবু 72 সময় দিন, কিছু বলা যাবে না, 72 চলে গেছে, বলেছে নিয়ে যান, কোমায় চলে গেছে। তো কিছু তো করার নেই আর, না? এবার বাস্তবটা ভাবুন, ওইখানে আছে, কথা বলে নেবেন, হাত দেখিয়ে দিতে পারে না, তুই কে, ওই ছোড়া, ওকে জিজ্ঞেস করে নেবেন বাস্তবটা। ওকে এখন বলতে দিলে অনেক টাইম লেগে যাবে, কিন্তু বাইরে ওকে প্রশ্ন করবেন আপনারা। আমি যদি কিছু বাড়িয়ে বলি, তো বলেছে, আমাকে প্রশ্ন, আমাকে ফোন করেছে, যা বলার বলেছি, ইত্যাদি ইত্যাদি, বাকিটুকু শুনুন আমার ভাষায়। এবার তো কিছু করার নেই, ও হাইড্রোমিন আমি দিয়েছে, ধীরে 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 রোগী ভালোর দিকে গেছে না, ভয়ঙ্কর, তার মধ্যে ছিল তো কোমায়। এবার এমন ছোটাছুটি চিৎকার চেঁচামেচি, এবার উল্টো হয়ে গেল। সমস্যা হয়েছিল পোটেন্সি সিলেকশন। সবটাই সত্যি বলা ভালো, আমি সত্যকে বিশ্বাস করি, আমি মনে করি সত্য কথা বললে উপরওয়ালা সহায় হয়। তো এবার কি হলো, ছিল তো চুপ মেরে, কিছুই নেই। আর ওষুধকে হয়ে গেল কি, এই ছটপটানি চিৎকার চেঁচামেচি, উল্টো গেছে তো ভাই। তারপর পোটেন্সি ইত্যাদি ইত্যাদি করে তাকে জায়গায় আনা গেল, সে এখন স্বাভাবিক লাইফ লিড করছে। আপনারা এটা তো বলুন, হ্যাঁ ভুল আমার হয়েছে পোটেন্সি সিলেকশনে, সেটা আজকে তার জন্য 3 ঘন্টা বলবো, কখন বলবো উপরওয়ালা জানে। তো যে পোটেন্সি সিলেকশন যদি ঠিকঠাক হতো, কেসটা সুন্দরভাবে রেসপন্স করতো। তাহলে আমি যদি বলতে চাইছি, এই বার্তা আপনার কাছে পৌঁছতে চাইছি, সবাই যখন হাত তুলে দেবে, আপনি বলবেন এখনো আমি বাকি আছি, আমাকে দেওয়ার সুযোগ 1 মিনিট। ওই যে আমার ফারুক বলেছিল, 1 মিনিট কত শক্তি দিচ্ছিলেন স্যার? দেওয়া হয়েছিল কিনা, সিএম কিনা, সিএম দেওয়া হয়েছিল। স্যার এইটা লিখবেন না, আমি পোটেন্সি বলবো না, এইটা, এই খারাপ দিকটা লেখার কোনো দরকার নেই, আমরা শুনি, পরে সঠিক দিকটা লিখে নিই, কখন কি করতে হবে। পোটেন্সি নিয়ে আমি অনেকটাই বলবো। স্যার আর কি ঘর, কামাল সাহেব, স্যার আর কি ঘর কতক্ষণ? আর 5টা 6টা চালানো যাবে। ও ফাইন, থ্যাংকস স্যার। 5টা থেকে 6টা স্যার। আচ্ছা বেশ। এবার জাহিদুল সাহেব কখন এসছেন আপনি? আজ ম্যারাথন ক্লাস স্যার। ম্যারাথন, ওকে ভাই, আমি তো তৈরি। আচ্ছা, তো কি হলো, ব্যাপারটা কি হলো,
সবাই তো হাত তুলে নিল, আর কিছু তো করার নেই। তো প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে, উনি যাচ্ছিলেন, যে জানে অন্য জানে সে ধাক্কা মেরেছে, উনি পড়ে গেছেন, সেই যে অজ্ঞান তো অজ্ঞানী। 72 ঘন্টা কেটে গেছে, নো রেসপন্স এট অল। তাহলে এই ক্ষেত্রে হাইড্রোফোবিনাম কেন? আমাকে যিনি আমাকে হেল্প করেন, পুড়িয়ে বানিয়ে দেন, উনিও একজন কোয়ালিফাইড ডাক্তার, উনি বললেন স্যার এটা মানা যাচ্ছে না। ও উঠে দাঁড়িয়ে বলল আমি হাইড্রোফোবিনাম স্যার এই জন্য সম্ভবত দিয়েছেন, আমি পরে খোঁজ দিয়ে দেখেছি। উনি ভয়ঙ্কর রাগী লোক ছিলেন, বাড়িতে কেউ ওর সঙ্গে কথা বলতো না, আজও বলে না। আমি যাকে বিয়ে করেছি সেও পর্যন্ত তার সামনে কথা বলে না, মায়ের ভায়া হয়ে ওরা কথা বলে না। এবার আমার সহকারী আমাকে বললেন ভাবুন ওই মানুষটিকে চুপচাপ, জীবনেও রাগে না, তাহলে কি হবে? এই একটা খুব বড় জায়গা উনি তুলে ধরেছেন, আই অ্যাপ্রিসিয়েট হিম। কথা হলো আমাদের কাছে এই অবস্থায় দুটো রাস্তা আছে। এক হচ্ছে এই যে কাগজটা, আপনারা চুপচাপ থাকুন, কোনো কাগজ বার করবেন, আমি বলে দিচ্ছি, পরে দেখে নেবেন। হ্যাঁ, আপনার সবাই বার করতে গেলে সময় লেগে যাবে। যে কাগজটা কাল আপনারা পেয়েছিলেন তার পেজ নাম্বার, শুধু পেজ নাম্বারটা লিখে রাখবেন। 24 নম্বর পেজে এরকম টেবিল দেওয়া আছে, কিন্তু ইংলিশে আছে। আমি আজকে যদি সময় পারমিট করে এর বাংলাটা করে দেবো, আর আজকে তো বাংলা দেওয়া হয়েছে, আপনারা যেটা তুলে পেয়ে যাবেন। কালকে রাতে গিয়ে বাংলা করেছি, হ্যাঁ, সে বাংলাটা পেয়ে যাবেন। তো এইখানে যে কথাগুলি লিখেছি সেটা আপনারা খুলবেন না, প্লিজ খুলবেন না। প্রথম লেখা আছে হাইড্রোফোবিনাম আর কার্বোভেজের ডিমার্কেশন। হাইড্রোফোবিনাম হচ্ছে 1 নম্বরে আছে পোস্ট রেবিস সিনড্রোম, মানে পরবর্তীকালে রেবিস ভাইরাস যে প্রভাব ফেলে মানুষের মধ্যে, মানুষ জাতির মধ্যে, তার জন্য হাইড্রোফোবিনাম। আর এর পাশে কার্বোভেজের পাশে লেখা আছে ফর দ্য রেসিডুয়াল এফেক্ট অফ ডিফারেন্ট অ্যাকিউট ডিজিজেস লাইক টাইফয়েড, মিজেলস, ম্যালেরিয়া, মাউথ। এটা হচ্ছে কোনো অ্যাকিউট কিছু হয়েছিল জন্মাবার পর 4 বছর বয়সে বা 10 বছর বয়সে টাইফয়েড হয়েছিল, একবার হয়নি, 3বার হয়েছিল, 3বারই মরার ঘর থেকে ফিরে এসেছে। বা মিজিলসে অজ্ঞান হয়ে গেছিল, কোনো জ্ঞান ছিল না, ধরে নেওয়া হয়েছিল, মরে গেছে, বেঁচে আছে। মাম্পস কয়েকবার হয়েছে, হুপিং কাশি এমন হয়েছিল যেন মরেই যাবে। এই যে ঘটনাগুলি কিন্তু হয়েছে কিন্তু বেশি বয়সে। তো এক্ষেত্রে দুটো কথা উঠবে, যাই হোক, তবু আমি কার্বোহাইড্রেটের কথা বলছি। বলা হলো সবই তো ঠিকঠাক ছিল, ওই যে টাইফয়েড হলো তারপর থেকে আমার বাচ্চাটা যেন কেমন বোকা হয়ে গেল। ওই যে মাম্পস হলো তারপরে আমার বাচ্চাটা কেমন সর্দি কাশি হতে লাগলো, আর সর্দি কাশি হলে গলা ব্যথা গেল, এরকম বিভিন্ন কথা পেশেন্ট পার্টি এসে বলে। তো যদি মনে হয় এইরকম যে আপনার এরকম অ্যাকিউট কোনো ডিজিজে আপনার পেশেন্ট ভুগেছে, এইরকম অ্যাকিউট ডিজিজের পরে পেশেন্টের এই সমস্যা আজও রয়ে গেছে, তাহলে আপনি কার্বোসিএমই দেবেন। তাই এখানে এটাই বলা আছে। এবার দেখুন 2 নম্বরে লেখা আছে ফর দ্য অ্যাকিউট এমার্জেন্সি অফ এ ক্রনিক ম্যানিফেস্টেশন। অ্যাকিউট এমার্জেন্সি ক্রনিক ম্যানিফেস্টেশন কিরকম? প্রেশার তো ছিলই, সুগারও ছিল, কিন্তু এখন তো এই যে একটু আগে সিভিএ মানে সেরিব্রাল অ্যাক্সিডেন্ট হয়েছে, রোগীকে তো নিয়ে যাওয়া হয়েছে হসপিটালে। স্যার কি করবো এবার বলুন? ব্যাপারটা কি হলো? অ্যাকিউট এমার্জেন্সি, কিন্তু কার? ক্রনিক ম্যানিফেস্টেশনের। সুগার চলছে অনেকদিন ধরে, চলছে বা চলছে না, হাই প্রেশার চলছে অনেকদিন ধরে, চলছে বা চলছে না, লো প্রেশার চলছে অনেকদিন ধরে, কিন্তু এখন 3 ঘন্টা আগে সিবিএ হয়ে পেশেন্ট এখন এমার্জেন্সিতে আছে, ডাক্তার ওরা কোনো কথা বলতে পারছেন না। 72 ঘন্টা না আগে ওরা বলেছে ম্যাসিভ হেমারেজ হয়েছে ব্রেনের মধ্যে, ফলে আমরা কিছুই বলতে পারি না। কারণ আপনারা জেনে নিন, আপনারা নিশ্চয়ই জানেনও যে পন্স যে একটা নিউক্লিয়াস আছে ব্রেনের মধ্যে, PONS, পন্স মেডালায় বিভিন্ন নিউক্লিয়াস, অন্য জায়গায় যদি হিমারেজ হয় সিবিএ কালীন, ওগুলো ওরা সিদ্ধ করে বার করে নেয়, কিন্তু পন্স এরিয়ায় বিজ্ঞানীরা বলেছেন যে 1 ফোঁটা রক্ত একবার বের হয়, এই জ্ঞান আর জীবনে ফিরবে না। এটা কিন্তু বলা আছে। আমরা কিন্তু সে কথা বলার আগে বলবো ঠিক আছে আমাকে তো একবার দাও 1 মিনিট, তা দেখি ফেরে কিনা যা হবে আছে। তো তাহলে কি হলো? হাইড্রোফোবিনাম হলো অ্যাকিউট এমার্জেন্সি অফ এ ক্রনিক ম্যানিফেস্টেশন, দীর্ঘদিন ধরে চলছিল কিন্তু এখন খারাপ অবস্থা। আরেকটা দেখুন, এই যে অ্যাক্সিডেন্টাল কেস, এর তো কোনো অসুবিধা ছিল না, গাড়ি বেরো দিয়েছে, ও কোমায় চলে গেছে। এ তো অ্যাকিউট ম্যানিফেস্টেশন, অ্যাকিউট এমার্জেন্সি, এক্ষেত্রে হলো কার্বোভেজের জায়গা। কত পোটেন্সি হবে? সেও সিএমই হবে। তবে আমি কিন্তু কাল বলেছিলাম ওই যে স্ট্রোকের কেস আপনারা শুরু করবেন 0.1 ফ্রিকুয়েন্ট ডোজে, রুগী অচেতন অবস্থায় যে কোমায় খাওয়ানো যাচ্ছে না,
তাহলে আপনি হয় গায়ে মালিশ করুন, নাহলে ছোটটাকে টেনে ধরে ড্র করা করে এক দুটো ফোটা করে দিতে থাকুন। 01 এই যেটা বললাম সিবিএ কিন্তু আমি হায়ার পলিসিতে কোনো কাজ পাইনি, মনে থাকে জানো। সিবিএ কিন্তু 01 দিয়ে শুরু হবে এবং যত ঘন্টা রেসপন্স করবে এবং শুরু করতেই আপনি দেখবেন পেশেন্ট চোখ মেলে তাকিয়েছে। ডাক্তার জানি কিন্তু বললাম 72 ঘন্টা তো এখনই চোখ মেলে তাকাচ্ছে, পিটপিট করছে, কি হলো? বলবে বলতে চায় না হোমিওপ্যাথি ওষুধ খাওয়াই আগে হোমিওপ্যাথি মানে আমরা সমাজের নিকৃষ্ট জীব, তাই বলে না? তাই তো ও একবার বলবে না হোমিওপ্যাথি খাইতে, হ্যাঁ হোমিওপ্যাথি ওষুধ। এর 72 ঘন্টা মরে যাওয়ার কেস ম্যাসিভ হেমারেজ হয়েছে, হোমিওপ্যাথি ওষুধের চোখ মেলে তাকালো। শুনে আপনারা যদি সবাই একসঙ্গে লড়াই করেন না, তাহলে পৃথিবীকে আমরা জানিয়ে দেবো হোমিওপ্যাথি মরে যায়নি। কিন্তু তার জন্য চাই ঐকান্তিক প্রচেষ্টা সৎভাবে। আরেকটা কথা আমি বলবো, আপনারা টাকার কথা ভুলে যান। দেনেওয়ালা একজন হচ্ছে, রুগী টাকা দেয় না, টাকা দেয় সেজন। ও এত দেবে, পকেট ছিঁড়ে পড়বে, আরেকটা বানাবেন সেটাও ছিঁড়বে। আমি এই জন্য বললাম, কারণ একসময় আমার একটা পুরিয়ার দাম ছিল মাত্র 50 পয়সা, এখন একটা পুরিয়ার দাম 25,000 টাকা। তাও লোকেরা নিতে আসে। 50 পয়সা 25,000, নদী দিয়ে অনেক জল ততদিনে গড়িয়ে গেছে। আমাকে নয় আপনাকেও দেবে, আপনি চাইবেন না তো বলে না ডাক্তার আমার একমাত্র ছেলে তুমি বাঁচিয়ে দিচ্ছ, দাও কত মানা হয় যে চেক কেটে দিয়ে গেলাম। আবার এই চেক কাটার লোক আবার 2 রকম, ওর ব্যাংকে 1 পয়সা নেই, আর একটা হচ্ছে সত্যি সত্যি আছে কোটিপতি বিজনেসম্যান, একমাত্র সন্তান চলে যাওয়ার কথা ছিল, দিয়ে দিয়েছে, লিখে যা খুশি নিয়ে নেন গিয়ে, আমার টাকার কোনো অভাব নেই, আমার অনেকগুলো অ্যাকাউন্ট আছে, যা খুশি লিখে নেন। তখন আপনার মনে হবে এটা উপরওয়ালারই কিছু, ফলে ওই টাকায় আমার অধিকার নেই, আমি যতটুকু নেব আমি ততটুকুই নেব না। স্যার আপনার অনেক আছে, আপনি বিলিয়ে দিন মানুষকে, উপরওয়ালা আপনার জন্য ব্যবস্থা করবে। আমাকে শুধু আমার টাকাটা দিন, আপনি আমাকে টাকার লোভ দেখাবেন না, আমি সেটা দিতে চাই না। আপনার টাকার লোভে লোভ হলে তখন বলবেন আমার সার্চ গিয়ে দিয়েছে, আমার যদি লোভ হয় কারণ আমি আবার ডাক্তার কাছে যেতে হবে, আপনার ছেলেকে আজ দেখলাম এবার আমি আরেকজনকে দেখাবো, আমি আবার আরেকজন ডাক্তারকে দেখাবো, ফলে আমি এই লোভের মধ্যে পড়তে রাজি নই। বেশ, হিস্ট্রি অফ ব্রেভেস্ট প্যাথোলজি মাস্ট বি দেয়ার। হিস্ট্রি অফ ব্রেভেস্ট প্যাথোলজি মাস্ট বি দেয়ার মানে কি? মায়ের পেট থেকে জন্মে বা মায়ের পেটে থাকাকালীন ভয়ঙ্কর অসুখ ছিল তার, তবে আমরা হাইড্রোবমি নাম দেবো, কারণ এরা তো ক্রনিক ম্যানিফেস্টেশন। কেন? মায়ের পেটে 10 মাস ছিল, তারপরে বাইরে এলো, চলছে আর চলছে, এখন ম্যানিফেস্টেশন না স্যার ও তো এখন কাঁদছে। আরে ভাই ও তো মায়ের পেট থেকে এসেছে, সেখান থেকে কাঁদছিল, শুনতে পাইনি কিন্তু কান্নার শব্দ। তো হ্যাঁ মা বলেছে তা তো পেটের মধ্যে ছটফট করতো, আমার পেটটা কেমন ব্যথা করতো, আমি তো ঘুমিয়ে আছি এত ছটফট করছে, আমি পেটটা ধরে বসে পড়তাম। মা বলতো কি হলো? আসলে ও যন্ত্রণা ছটফট করছে। আপনি দিন ওষুধ মাকে, কালকে বলেছে স্যার আমার স্ত্রীর পেটে এত মাসের বাচ্চা, আমি কি করবো? বেটা ও তো 1 দিনে 2 পাখি মরবে, ওর মাও সুস্থ হবে, বাচ্চাও সুস্থ হবে, বাচ্চা ঘুমিয়ে থাকবে, মা শান্তিতে থাকবে। এখনই সুযোগ। আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে প্রসূতি মায়েদের চিকিৎসা করা মোস্ট সাইন্টিফিক, কিন্তু ফুল ওষুধ দিয়ে নয়, সিমিলার মেডিসিন দিয়ে নয়, সিমিলিমাম দিয়ে। সিমিলিমাম মানে এভাবে কনসিডার করে একটা মানুষের তার বংশ পরিচয় নিয়ে, ওই মহিলার কি তেঁতুল খেতে ইচ্ছা করছে এর উপরে নয়, ওই মহিলার পিজো খেতে ইচ্ছা করছে এসব দিয়ে নয়, ওই মহিলার বৃদ্ধি হচ্ছে 4টা এসব দিয়ে নয়। প্লিজ ডোন্ট ডু দ্যাট। রুগী পরে আগে তার প্রজন্ম। এই যে ফল গাছ মাটি, এর জন্য কথাটা এসেছে। ফল আমাদের কাছে সব থেকে কম গুরুত্বপূর্ণ। বলুন কি হয়েছে? জ্বর ডাক্তারবাবু, ভুলে যান আপনি লিখুন, কিন্তু রুগী আপনাকে টাকা ধরলো, ডাক্তার কথাই শোনে না, এর ওষুধে জীবন সারবে না। তাই জন্য আপনি সব লিখুন, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, আর কিছু 4 নম্বর 5 নম্বর, আর কিছু 7 নম্বর 8 নম্বর, আর কিছু স্যার আর কিছু নেই। ডাক্তার সব শুনলো, বিরাট খুশি বাচ্চার বাবা। আপনি লেখা হয়ে গেল, পিছনে রেখে দিয়েছেন, কারণ ওষুধ ওটা দিয়ে হবে না। যদি দেন উপরওয়ালা আপনাকে ক্ষমা করবে না, কারণ আপনি আগে শিখে গেছেন ওটা দিতে নেই। আপনি খুঁজুন, ঠিক আছে বাচ্চাকে তো ওষুধ দেবো একটু ঠিক করে, আপনি বলুন আপনি কিসে কিসে ভুগেছেন, কিসে কামড়েছে আপনাকে, কতবার ইঞ্জেকশন নিয়েছেন, কেন কি ইত্যাদি ইত্যাদি। স্যার সত্যি কথা বলবো, জীবনে আমি একটা ট্যাবলেট খাই। এই বাচ্চা যখন পেটে ছিল, বাচ্চা জন্মালো, যাকে ওরা জোর করে বলে গুলো নিয়ে যাওয়া, তাই নিয়ে যা নেই। তাহলে পোস্ট অফিস সিনড্রোম মায়ের মধ্যে ছিল প্রচ্ছন্ন। আচ্ছা আপনার স্বামীর কথা বলুন, ও তো সারা জীবন ভোগে। কি করে জানলেন? আপনার সঙ্গে বিয়ে হয়েছে কবে? প্রেম করে বিয়ে করেছেন?
না না, বাবা মা দিয়েছে, ওদেরকে আমি জীবনে চিনতাম না। শাশুড়ি বলেছে ওর বাবা নাকি কতবার মরতে গেছে, এই বাঁচে এই মারে, এই বাঁচে এই মারে। বাচ্চারা তাই হয়েছে, বাপ বেটা। তাহলে আপনার জন্য রাস্তা খুলে গেল। ওষুধটা কার থেকে দিলেন? বাবা থেকে দিলেন, বাচ্চাকে দিয়ে নয়। বাচ্চার বয়স তো 24 ঘন্টাও হয়নি, 12 ঘন্টা, 6 ঘন্টা, 1 ঘন্টা, 8 ঘন্টা। বাচ্চা আছে আইসিসিউতে, আপনি ওষুধ পাঠিয়ে দিন ওর বাবার কথা শুনে। বলুন, যেভাবে হোক ঠোঁটটা দিয়ে দাও একটা দানা। তখন হসপিটাল কর্তৃপক্ষ ওকে তৎক্ষণি বার করে দেবে জেনারেল বেডে, কারণ বাচ্চা এখন চোখ মেলে তাকাচ্ছে। কার যে খেতে চাইছে এর আগে চুপ করে পড়েছিল, ঘুমায় ছিল। তাহলে দেখুন, আমাদের কাছে বাচ্চার বয়স ক ঘন্টা এটা বিবেচ্য নয়, কার বাচ্চা এটা বিবেচ্য। আবার এদিকে বলা হয়েছে নো হিস্ট্রি অফ গ্রেভেজ প্যাথোলজি বাট হিস্ট্রি অফ ডিফারেন্ট সিভিয়ার অ্যাকিউট ডিজিজেস লাইক টাইফয়েড ডিজিজ। আবার এই কথাটাই আবার পাল্টে যাবে। আপনি বলেন, স্যার আপনি এক সময় এক কথা বলেন, যদি আমরা শুনতে পাই মায়ের পেটে থাকতে এই অবস্থা, পেট থেকে বেরিয়েই আইসিসিউতে, তখন কিন্তু আর ওই অ্যাকিউট ব্যাপারটা রইল না। কেন রইল না? কোথায় অ্যাকিউট? এখনকার না হয়তো, ও তো ভুগছে সেই 10 মাস হয়ে গেছে তো অলরেডি। অ্যাকিউট মানে তো 1 ঘন্টা, 10 ঘন্টা, একদিন আগে 24 ঘন্টা। ও তো ভুগছে মাসের পর মাস মায়ের পেটে। কথা বোঝা গেল তো? আপনারা যেন কার্বোভেজাল হাইড্রোভেজাল গুলিয়ে না ফেলেন। আবার বলছি, কার্বোভেজাল সব ঠিকঠাক ছিল, এই 3 দিন ধরে প্রচন্ড জ্বর, কিছুতে কমছে না। বয়স কত? 21 বছর 3 মাস 4 দিন। ওটা মজা করে। তো 21 বছর বয়সে সাংঘাতিক জ্বর হয়েছে। এইটা কিন্তু অ্যাকিউট ডিজিজ অফ অ্যাকিউট ম্যানিফেস্টেশন। কিন্তু এইরকম জ্বর দিয়েই আমার জন্ম শুনেছি মায়ের মুখে, আজ ভুগেই চলেছে, আর ওষুধ খেয়েই চলেছি। বাড়িতে আমার এত ওষুধের বোতল আছে ডাক্তারবাবু, আমি এখন ডাক্তারখানা শুনতে পারি। ডাক্তার ওষুধ দেয়, একটুখানি খাই, সেরে যায়, পড়ে আছে। একটা টেবিল বুঝাই হয়ে গেছে, আর একটা টেবিল কিনেছি, ওটাই প্রায় বুঝাইয়ের মতো আর একটা টেবিলের অর্ডার দিচ্ছি, 3টে টেবিল। তাই ডাক্তারখানা খুলতেই পারে, এত ওষুধ খেয়েছি 21 বছর ধরে। এই হলো কথাটা। তাহলে আপনাকে বুঝতে হবে, এটা অ্যাকিউট এমার্জেন্সি, কথা ঠিক, কিন্তু এটা কি ক্রনিক ম্যানিফেস্টেশন না অনলি অ্যাকিউট? যদি অ্যাকিউট ম্যানিফেস্টেশন হবে টেবিল দেখাবে না। ক্রনিক ম্যানিফেস্টেশন বলেই 21 বছর ধরে ওষুধ খাচ্ছে, তাহলে কিন্তু এই যে এমার্জেন্সি, এটার জন্য ওষুধ কিন্তু হাইড্রোফোবিক না। আর যদি বলে না জীবনে জ্বর হয়নি, এই 3 দিন ধরে ভয়ঙ্কর জ্বর, তাহলে কিন্তু জ্বর হয়েছে, অজ্ঞান হয়ে গেছে, তাহলে কিন্তু এই সঙ্গে কি আর কিছু আপনাদের মাথায়, আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন বলে আমার বিশ্বাস। যদি দীর্ঘদিনের ঘটনা হয় আর হঠাৎ করে খারাপ হয়, তাহলে হবে হাইড্রোফোবিক। আর যদি দীর্ঘদিনের না হয়, হঠাৎ করে হয়েছে, অল্প দিন ধরে হয়েছে, তাহলে কিন্তু আচ্ছা। পরের পয়েন্ট, এর আগের পয়েন্ট বলা ছিল কোনো চিকিৎসায় রেসপন্স করছে না। ও বাংলা বলেনি কিন্তু, তাই না? বলেছি রুগী কোনো ট্রিটমেন্টে মানে সাড়া দিচ্ছে না, তাই ডাক্তারবাবুরা বলেছেন বাড়িতে নিয়ে যান, কিছুই করার নেই। পরের পয়েন্ট, হ্যাঁ পেশেন্ট ভালো আছে ওষুধ খেয়ে, কিন্তু ওই কয়েক ঘন্টা 1-8 দিন ভালো থাকছে, আবার তো যা তাই। ইংরেজিটা ছিল এইরকম, পেশেন্ট ইজ রেসপন্ডিং উইথ ট্রিটমেন্ট ফর দ্য টাইম বিং ওনলি, এগেইন সাফারিং ইজ রিল্যাক্সিং, দ্যাট ইজ রিকারিং অফ সিমটমস। ওষুধ দিলে রোগী ভালো থাকছে, কিন্তু খুব অল্প সময়ের জন্য, আবার ঘুরে ঘুরে আসছে। 1 দিন পরে হোক, 10 ঘন্টা পরে হোক, 3 দিন পরে হোক, 7 দিন পরে হোক, 1 মাস পরে হোক, বারবার আসছে, বারবার আসছে। কি করি? তখন তো মাথা ধরতে ইচ্ছা করে না, আবার রোগীটা আসছে, তুই বলে দিও আমি নেই ঘরে। হায় রে, ডাক্তার পালিয়ে বেড়াচ্ছে, ওকে দেখলেই ওই চিন্তা, আবার এবার কি করবো? না আর পালাতে হবে না, বারবার এসেছে মানে মাথাটা ঝাঁকিয়ে দিল, দিলে। তাই রুগী কি বললাম কথাটা, বারবার রুগী আসছে, ওষুধ দিচ্ছে, ভালো হচ্ছে, আবার আসছে, ইকুয়াল টু হাইড্রোফোবিক। রোদে বেরোলেই মাথা যন্ত্রণা, উফ কি ভালোবাসেন আপনি, তুই তো উচ্ছে হলে ভাত খাওয়া যায়, তাও না যাবি। আচ্ছা আমার বয়স কত আপনি বলুন তো, কত? 25-26 হবে বোধ হয়, আপনি বেশি বললেন, আরো কম, ঠিক আছে।
কিন্তু এই বয়সেও আমি কাল বন্ধুর সঙ্গে রেস্টুরেন্টে গিয়ে একটা চপ খেয়েছিলাম, ভেজিটেবল চপ। সেই থেকে এখনো ওরা ডেকে উঠছে। আমি তাহলে খাবোটা কবে? কিন্তু বুঝে শুনে খাবেন, আবার কিছুই সহ্য হয় না। তাহলে আমি কি কিছুই খেতে পারবো না? জল খেলে পর্যন্ত কবে থেকে হয়েছে এরকম আমি তো জানি না। শুধু মা বলেছে ছোটবেলায় আমার কি অসুখ হয়েছিল মা বলতে পারেনি, মরার কথা ছিল, বেঁচে গেছে। আমি নাকি সেই থেকেই আমার সমস্যা শুরু। আজও সমস্যা। কত ওষুধ খেয়েছি, 3টে টেবিল বুঝাই। এই দেখুন ব্যাগ খুলে দেখালো, এই দেখুন এটা প্যান্ডি, এটা অমুক অ্যান্টাসিড, এটা তমুক অ্যান্টাসিড। ওগুলো আমার খেতেই হয়। আপনি ওগুলো আপনি রেখে দিন বা ফেলে দিন, তো ট্রেনে ফেলবেন না, পোকাগুলো মারা যাবে। আমি ওষুধ দিচ্ছি, খেয়ে নিন। বাড়িতে গিয়ে আপনি মাংস খান, মদ খান, যা খান খান। আর একটা কথা বলা হয়, হোমিওপ্যাথ ডাক্তাররা বলে দেন, শুনুন নেশা করা চলবে না, মদ খাবেন না, তারপর হচ্ছে এই হিং কর্পূর এসব পেঁয়াজ রসুন সব করবেন না। আপনি বলবেন আমি হোমিওপ্যাথ ডাক্তার, আপনি ওগুলো বেশি করে করবেন, যেদিন মনে হবে করবো না করবেন। কারণ যে সমস্ত সুপারফিশিয়াল ড্রাগের জন্য ওগুলো বলা হয়েছে, লেখা আছে, ইয়েস লেখা আছে, ওটা হ্যানিম্যানের 12 বছর আগের কাহিনী। সুপারফিশিয়াল অ্যাক্টিং ড্রাগের জন্য এইসব নিয়ম কানুন, মদ খেও না, পেঁয়াজ খেও না, রসুন খেও না, ওই করো না, সেই করো না, অল আর ননসেন্স টক। আপনি দিন গভীর ক্রিয় মেডিসিন, কিচ্ছুই হবে না। ওকে বলুন মজা। মজার কথা হলো ওই লোকটি বলবে, স্যার আপনি কি করলেন? আমি তো মাল খেলে আনন্দে ঘুমিয়ে থাকতাম, মাল খেলে বমি আসে। ছেড়ে দিন। বন্ধুরা ছাড়ে না স্যার, তারা করুন। ভেবেছি তাই মদ খেলে শরীর খারাপ হয়। আগে বিড়ি খেলে ভালো লাগতো, বিড়ি খেলে টিচার, অঙ্ক টিচার, বিড়ি অঙ্ক মিলছে না, একটা টান দিতাম, অঙ্ক মিলে। আর এখন বিড়ি টান দিলে মাথা করে। আমি কিন্তু গল্প বলার মতো কোনো পেশেন্টের কাহিনী। সেই জন্য অ্যাকচুয়ালি নেশার ব্যাপারটা কি? নেশার ব্যাপারটা এক্সট্রা স্টিমুলাস টু দ্য ব্রেন। এই স্টিমুলাস দরকার হয় কেন গো? খাওয়ার পরে অ্যান্টাসিড দরকার হয় কেন? খাওয়ার পর মুখ শুদ্ধি দরকার হয় কেন? কারণ আপনার সিস্টেমটা ঠিকঠাক কাজ করে না, তাই এক্সট্রা স্টিমুলাস বাইরে থেকে দিতে হয়। আপনি ভাইটাল ফোর্স ঠিক করে দিন, স্টিমুলাসের কি দরকার আছে? এই কাহিনী, সব কাহিনী সেই ভাইটাল ফোর্সের কাহিনী। কিছু বললেন কেউ? ভাইটাল ফোর্সটা কার্বোহাইড্রেট কি করে? ভাইটাল ফোর্স কার্বোহাইড্রেটের মধ্যে যদি পোস্ট অফিস সিনড্রোম থাকে, তাহলে আপনি যা দেবেন তাতেই ভাইটাল ফোর্স ঠিক হবে। যদি অ্যাসিডিটি বেশি থাকে, আরে ভাই সবই একই কথা। আর আপনারা কালো বলেন ভাইটাল ফোর্স অ্যাকচুয়ালি কি? ভাইটাল ফোর্স অ্যাকচুয়ালি সেই জিনিস যা আমাদেরকে বাঁচিয়ে রাখে, ফাইট করে, ফাইটই এনে দেয়, জীবনী শক্তি এনে দেয়, আমাদের মধ্যে বাঁচবার সেই যোগ্যতা এনে দেয়। যে শক্তি, সেই শক্তি ভাইটাল ফোর্স। কোথায় থাকে? সর্বত্র, প্রতিটি কোষে, প্রতিটি কোষের প্রোটোপ্লাজমে, ইত্যাদি ইত্যাদি। সমস্ত কোষাণুত অর্গানেল, মাইটোকন্ড্রিয়া বলুন, রাইজোম বলুন, সমস্ত কোষাণু কোষে সবগুলিতে থাকে। বেটা কি যেন বললো? হ্যালো, ভাইটাল অর্গানে, ভাইটাল। শোনো বেটা, ভাইটাল অর্গানে কথা হচ্ছে, বললাম ওই যে সিবিএ হয়েছে, ওখানে তো ভাইটাল অর্গানের সমস্যা কারণ হেমারাইজ হয়েছে, ওখানে সিএম কাজ করেনি। আমি যখন কোনো হাউসে কিছু বলি, অনেকবার ভেরিফিকেশন, রিভেরিফিকেশন, রিভেরিফিকেশন করার পর কথা বলি, এক দুটো করে কথা বলি না। তো কথা আমি করেছি তো, হয়নি তো। কে রেসপন্স করলো? 01 রেসপন্স করলো। ক্যান্সারের ক্ষেত্রে তুমি দেখবে, যদি ক্যান্সার যদি খুব একদম, আমি একটা কাহিনী বলতে হবে, তোমার বলে ঘুম আছে কিরকম ইয়ে হয়েছে, লিভার কার্সিনোমা, সিএ লিভার। তো আমি যখন তাকে হাতে বেলা মেলা, উত্তরবঙ্গের কেস, আমার ওই ছেলেটি যায়। তো বলছে স্যার দীর্ঘদিন ধরে কিছু খায় না, খেতে পারে না। তো কার্বোভেজ দেওয়া হয়েছিল, রংলি হোক রাইটলি হোক, 01 দেওয়া হলো। উনি বাড়িতে গিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খেলেন। কতদিন পর? এতদিন পর। যতদিন দেখে ওরা খেটে কিচ্ছু যাচ্ছে না, একটু আঙুরের রস, একটু আপেলের রস, এইগুলো খেয়ে বেঁচেছিলেন। সেই মানুষ দীর্ঘদিন বেঁচে গেছে। এখন তখনও তো হাইড্রোপোমিনাম ওপরাল শেখায়নি, আমি জানতাম না কি কি হতে পারত।
তবে এখন কিন্তু যত ক্যান্সার রোগী আছে যারা শুধু ব্লাড ক্যান্সার ছাড়া, আমার অযোগ্যতা স্বীকার করতে লজ্জা নেই, ব্লাড ক্যান্সারের উপরওয়ালা আমাকে এখনো কিছু শেখায়নি। ব্লাড ক্যান্সার থেকে মরতেই হবে, এখনো পর্যন্ত উপরওয়ালাকে চেয়েছি অনেকবার, দেখি কতদিনে দেন। ব্লাড ক্যান্সার কিন্তু যেগুলো অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া, অ্যাকিউট লিম্ফয়েড লিউকেমিয়া কিছুই করতে পারিনি। ক্রনিক ব্লাড ক্যান্সারে কিন্তু করা গেছে, পেশেন্ট ঠিকঠাকই আছে, সেটা অ্যালোপ্যাথিরাও করেছে, সবাই ঠিকঠাক আছে। কিন্তু অ্যাকিউটে পৃথিবী কিছু করতে পারেনি। এক জায়গায় চেষ্টা হয়েছিল এক দেশে এডস ভাইরাস ঢুকিয়ে দিয়ে ওটা রোখা গেছিল, কিন্তু রুগী মারা গেল, এডস লাভের লাভ কিছু হলো না। এখনো পর্যন্ত পৃথিবীর কাছে কোনো স্ট্যাটিস্টিক্স নেই অ্যাকিউট লিম্ফয়েড লিউকেমিয়া, অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়াতে কোনো সিস্টেম, কোনো থেরাপিউটিক সিস্টেম কিছু করতে পেরেছে কোনো নেই। ওনার কাছে অনেকবার কান্নাকাটি করেছি, যদি দেন এবার। অন্যান্য ক্যান্সারে কিন্তু আপনি যে যা কিছু নিয়ে যাচ্ছেন, এখন তো অনেক ব্লাড করানো বাকি, সেখানে কিন্তু আপনি বোল্ডলি এগোতে পারবেন। তবে হ্যাঁ, আপনি অ্যালোপ্যাথি ওষুধগুলো বন্ধ করবেন না সেই মুহূর্তে, ধীরে ধীরে পেশেন্ট যখন ভালোর দিকে যাবে তখন ধীরে ধীরে বন্ধ করবেন। ঠিক একইভাবে হাই প্রেশার, সিভিয়ার হাইপার টেনশন, তো আপনি সেই মুহূর্তে কিন্তু অ্যালোপ্যাথি ওষুধ বন্ধ করবেন না, পেশেন্ট নিজে থেকে বন্ধ করবে। তো আমি তো আপনার খেয়েই ভালো আছি, তাহলে ওই ট্যাবলেটগুলো আপনি কেন খেতে বলছেন? ওগুলো খেলে আমার মাথার মধ্যে কেমন হয়? ঠিক আছে, একদিন বন্ধ দিয়ে দেখুন, দুদিন বন্ধ দিয়ে দেখুন, সেই ভালো আছি, দেন ওকে ছেড়ে দিন। তবে তার আগে কিন্তু আপনাকে লিপিড প্রোফাইল করতেই হবে, কারণ লিপিড প্রোফাইলে যদি ডিস্টার্ব থাকে তাহলে আপনি যতই ঠিকঠাক করুন না কেন, পেশেন্ট যে কোনো মুহূর্তে সিবিএ হতে পারে, হার্ট ব্লক হতে পারে, ইত্যাদি ইত্যাদি। ফলে ব্লাড টেস্ট না করে কোনো ডিসিশন আপনি নেবেন না। রুগী যতই বলুন, রুগীর কথায় আপনি কিন্তু ভুলে যাবেন না, তার শরীর ভালো আছে, আপনার কথা বলতে আমরা খাবো না, বলেন না আগে রক্ত পরীক্ষা করুন, আমি দেখি লিপিড প্রোফাইল ঠিকঠাক আছে কিনা, তাহলে বলবো। সে কোনো ঝুঁকি, নো রিস্ক। রুগী অনেক কথা বলবে, আপনি অমুক, আপনি তমুক, হ্যাঁ ওরা আপনার কাছে পাঠিয়ে যাওয়া চেষ্টা করে, ওসব কথাই ভুলবেন না। কেন রুগী এইরকম, আমার স্যার একটা গল্প বলেছিলেন, বললো শোন, উনি সার্জেন, উনি বললেন দেখ, রুগী যখন বেঁচে যায় মন্দির মসজিদে গিয়ে কিছু দিয়ে আসে, আর রুগী যদি মরে যায় তো আমাকে বেটা, কি দারুণ না ব্যাপারটা। রুগী ভালো হলে মন্দির মসজিদ গির্জা, আর রুগী খারাপ হলে ডাক্তারকে বেটাবে। এটা আমাদের অভিশাপ, বুঝলেন, ডাক্তারদের অভিশাপ। ভালো হলে বলা, খারাপ হলে তুই। তাহলে আমরা লাস্ট করেছি কি, পেশেন্ট ট্রিটমেন্টে রেসপন্ড করছে, কিন্তু ফর দ্য টাইম বিং আবার ঘুরে ঘুরে আসছে, বারবার আসছে, এই কলটা। আর ওই সাইডে বলেছিল ভাইটাল অর্গানে যদি কিছু হয়, আমি তোমাকে বলে দিচ্ছি ভাইটাল অর্গান, যে ক্যান্সারে যদি খুব এক্সটেন্সিভ তার মেটাস্টেসিস হয়, তাহলে কিন্তু ওই আমার সেই কেসটা শুনিয়েছিলাম না, ওই কেসটা খুব ভালো করে বলা হয়। সে হচ্ছে আমার কাছে, আমার নিজেকে অবাক করেছে ঘটনাটা, তাই আমি সবাইকে বলতে আমার আনন্দ হচ্ছে, আপনারাও এই কাজ করুন, নিজেরা অবাক হন। সে হচ্ছে ডাক্তারবাবু বলে দিয়েছেন ক্যান্সারের স্পেশালিস্টটা, যে ওর টিউমারগুলো এমনভাবে ডেভেলপ করেছে খাদ্যনালীতে, পায়খানা এধারে আসবেই না, ওকে পেট কেটে ব্যাগ ঝুলিয়ে দিতে হবে, রেগুলার পরিষ্কার করবেন, কোনো সমস্যা, কারণ ওখানে আসবে না, কারণ রেকটামের আগেই বড় টিউমার রাস্তাতে ব্লক করে দিয়েছে, তাহলে তো কিছু করার নেই। কিন্তু আমার মনে হলো করার যখন কারণ নেই, তাহলে আমি কেন করে থাকি? কালকে আমি বলতে পারিনি 01 না 02, যাও একটা ভেবে নিন, 24 ঘন্টা পরে কিন্তু টিউমারটা রাস্তা খুলে দিয়েছিল, তাহলে নিশ্চয়ই টিউমারটা সিঙ্ক করেছিল। এটা শুধুমাত্র ভাবা যায়, এর বাস্তবিকতা নেই। কি করে সম্ভব যে টিউমার খাদ্য নালী বা নালী আটকে দিয়েছে, কি করে ওষুধ দিয়ে সেই নালীটা চালু হয়? এমন ঘটনা যখন ঘটছে, তাহলে আমরা অনেক কিছু পাই, উপরওয়ালা আমাদেরকে অনেক কিছু ক্ষমতা দিয়েছে। প্লিজ করুন আর জানান, ওটা আমি হোক আর তোমার সাহেব হোক, আপনার নামই হিসেবে দেওয়া হবে। এই অসততা আমরা নেই না কি, যে আপনার মাল আমি নিয়ে নাম কিনবো, এটা কোনো দরকার নেই। উপরওয়ালা আপনাকে যতটুকু দিয়েছে সেইটুকুর ভাগিদার আপনি, আমি নই। কামাল সাহেব আমার কথাতে নিশ্চয়ই একমত, কারণ আমরাও তো ওষুধ খেয়েছি, তাই আমাদের মধ্যে ওই নোংরামিটা নেই যে আমি আমার নাম কিনবো, ওটা আপনার নামেই ছাপা হবে। আমাকে বললে আমার ওখানকার ম্যাগাজিনে, কামাল সাহেবকে বললে পরবর্তী বইয়ে বেরোবে, ওটা আপনার নামেই বেরোবে। স্যার বলেছিলেন পরবর্তী প্রজন্ম দেখবে এটা আমারই অমুক, দেখো বইতে তার নাম সেই বলেছে। আর এটা দেখুক না দেখুক, কত বড় প্রাপ্তি, কত বড় তৃপ্তি বলুন না। সবাই বলেছে কিছু হবে না, আমি কিন্তু রাস্তা পরিষ্কার করে দিয়েছি। ওষুধে এও হয় নাকি?
আমি জানি উপরওয়ালা চাইলে সব কিছু। যাকে কবরে নিচ্ছিল ও উঠে বসে বলে এখানে এনেছে কেন, সে একটা কাহানি আছে। এই যারা কলকাতায় যায় তারা শুনেছে। আপনাদের মতো আমার একটা ছাত্র, তার মাকে হসপিটালে ভর্তি ছিল, সিবিএ হয়েছিল, তো রেসপন্স করেনি, বললো বাড়িতে নিয়ে যান। ওখান থেকে বাড়িতে ফোন করে দিল, মাকে নিয়ে আসছি। ও ডাক্তার ওরা ছেড়ে দিয়েছে, অক্সিজেন খুলে দিয়েছে, স্যালাইন খুলে দিয়েছে। বাড়ির লোক যথারীতি কবর করে রেডি, ইসলাম ধর্মের মানুষ কবর করে রেডি। তো যাওয়ার সময় ও সঙ্গে করে কার্বোভেজ 03 নিয়ে গেছে, ওর কাছে অন্য কিছু ছিল না। আসবার সময় ওই অসুস্থ মাকে খাওয়াতে খাওয়াতে আসে। বাড়িতে আসার পর মা নিচে থেকে গাড়িতে নামে। মা তো ঘুরে ফেরে আর দেখে তো আমারই কবর, আমি তো এখানে শুয়ে পড়বো। চলছে এইভাবে 3 থেকে 4 মাস। হঠাৎ একদিন হার্ট একটা ব্যথা শুরু হয়। তখন ও কি বললো, স্যার আমার মনে হলো সিমটম থেকে, এটা হচ্ছে ক্যাকটাস গ্র্যান্ডিকুলার সিমটম। আপনার কাছে আমি স্বীকার করছি, এটা জন্য ওকে ভীষণ ভালোবাসি। সেটা খুব কমজোরি মানুষ, ও কথা আমার পুরোপুরি শোনে না, বকতাম অনেক, কিন্তু এখন বকি না, সত্য কথা বলেছিল বলে। স্যার আমার মনে হলো আমি একটু ক্যাকটাস গ্র্যান্ডিকুলার দেই না, 15 মিনিটের মধ্যে মানুষটি ঘুমিয়ে গেল, তারপরেই কবরে চলে গেল। এই কথা সর্বসমক্ষে বলেছি। সেমিনারে তখনও আসতে পারেনি, কিন্তু ছেলেদেরকে বলেছিল যারা তখন ক্লাসে ছিল। তাহলে কি প্রমাণ হলো গো? ফারুকের এরকম কথা বলেছে যে ও দেখেছে নিজে করতে গিয়ে রোগী শেষ হয়ে গেছে, নিজে ক্ষমা করতে পারে না, আর এও নিজের জন্য মাকে মেরে ফেললো, ক্ষমা করতে পারে না। কার্বোভেজি ঠিক ছিল, কিন্তু ওর মনে হলো সিমটম থেকে এক ডোজ ক্যাকটাস গ্র্যান্ডিকুলার। তাই আমি সিমটমকে অনেকদিন আগে থেকে ঘৃণা করি। আপনাদেরকে বলবো, আপনারাও ঘৃণা করতে শিখুন। মানুষের পাশে দাঁড়ান, মানুষকে দেখুন, মানুষকে বাঁচিয়ে দিন, সিমটমকে নয়। তাই ম্যাট্রিমেডিকাকে এত গুরুত্ব দিয়ে পড়বার দিন শেষ। ম্যাট্রিকের বইগুলিকে দড়ি বেঁধে দিন, আর বাড়িতে গিয়ে দড়ি বেঁধে সরিয়ে রাখুন। কদিন পরে কাগজে লাগালে বিক্রি করে দেবেন। রাখুন ফিলসফি, রাখুন অর্গানন সম্পর্কিত কোনো বই। তবে হ্যাঁ, আমার একটা অনুরোধ, একটু ইংরেজি দেখুন তো, একটু একটা ডিকশনারি কিনুন। 7 দিন লাগবে ডিকশনারি দেখতে। 7ম দিন থেকে 8ম দিনে পৌঁছে গেলে দেখবেন আর দেখতে হচ্ছে না। 10ম দিনে একবার লাগবে, 15তম দিনে বের করতে করতে মনে পড়ে গেল। 1 মাস পরে একটা ডিকশনারি কোথায় মনে নেই। আপনি ইংরেজিটা এত পারলেন ভালো, আপনার দখল হয়ে গেছে। কারণ দেবদাসে আনন্দ পেতে গেলে বাংলাই শিখতে হবে, অনুবাদ করে আনন্দ পাওয়া যায় না। ঠিক তেমনই এই দেখুন, এই যে ওনার জীবনীকার হচ্ছে হ্যানিম্যানের জীবনীকার এই যাও একজন। আচ্ছা, আর আমার দেশে আর জোয়ারদার, উনি ডিকশনারি অফ অর্গানন লিখেছেন, কিন্তু জার্মান ভাষা শেখার পরে। কেন? কারণ মূল তথ্য যে জানতে হয় ওই ভাষাটাই শিখতে হবে। অনুবাদ প্লিজ, বাংলা ম্যাথমেটিকা প্লিজ পড়বেন না, প্লিজ। ম্যাথমেটিকা তো 1 নম্বর কথা, ম্যাথমেটিকা পড়বেন না। 2 নম্বর কথা, বাংলা অনুবাদ তো নয়। কি পড়বো? ফিলোসফি পড়বেন, অর্গানন পড়বেন। ফিলোসফির কত বই রয়েছে, কেন্ট রয়েছে, স্টুয়ার্ট ক্লজ রয়েছে, রবার্ট রয়েছে। অন্যদিকে বার্গারের টাইলার, উনি ম্যাথমেটিকা ওভাবে লেখেননি, উনি লিখেছেন ডাক লেকচার। সেখানে কি উনি কি করেছেন, বিভিন্ন বই থেকে, স্যার যেমন বলেছেন চুম্বক কথাগুলোকে টুকে দিয়েছেন, তো বিভিন্ন রাইটারের কথাটা, ওটা হচ্ছে মার্গারেট টাইলারের ড্রাগ পিকচার। যদি বইটা ম্যানেজ করতে পারেন তাহলে ওটা ইংলিশে পড়ুন। ওখানে একটা ড্রাগের এগেনস্টে বিভিন্ন ঋষি কি বলেছেন সেই সব মত উনি তুলে ধরেছেন, নিজের মতামত করেননি। তাহলে বাজারে যদি পড়তে হয় বই কিনে, তাহলে টাইলারের ড্রাগ পিকচার, কেন্ট ফিলোসফি, রবার্ট ফিলোসফি, স্টুয়ার্ট ক্লজ ফিলোসফি, হ্যাঁ পড়ুন। তার আগে আমার ছেঁড়া কাগজগুলো তো একবার দেখুন আগে, কারণ আমার লেখাগুলি ওইখান থেকেই টোকা। আবার আমার সাহেব কি করেছেন, আমি যথার্থই আমার উপরওয়ালা আমাকে একজনকে পাইয়ে দিয়েছি। আমি মনে করি আমার বই পৃথিবীর আলো দেখবে আমি কখনো ভাবিনি। একদিন স্যার বললেন, স্যার আপনি যদি আমাকে পারমিশন দেন তাহলে আমি বইটা অনুবাদ করি। আমি তো চোখ বন্ধ করে ভাবছি উপরওয়ালার কথা ভেবে, এও কি তুমি চেয়েছিলে? আমি তো জীবনেও ভাবিনি, সত্য কথা বলছি, বল লজ্জা নেই বলতে। আমি হলো এই রেখে যাবো আর কি, কিন্তু উপরওয়ালা আমি জানি না তার কি ইচ্ছা ছিল, হাজির করে দিল এই মানুষটাকে।
উনি বললেন যে স্যার আমি পারমিশন দেবেন এক্ষুনি লিখে দিচ্ছি, বলুন কোথায় লিখতে হবে। এই বই থেকে স্যার আমি অনেস্টলি বলতে পারি, স্যারও বলবেন আমি কিন্তু কিছু পাই না, কিন্তু আমি যা পাই স্যার আমাকে সে টাকা দিতে পারবেন না, কি জীবৎকালে কি মরে গিয়ে। ফলে আমি ভীষণ খুশি, ওই বই থেকে আমি 1 পয়সা চাই না, কিন্তু বইটা মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, এটা আমার সব থেকে বড় প্রাপ্তি। কারণ ওই বই থেকে অনেকেই ওই বই পড়ে খুঁজেছেন আমাকে বা কামাল সাহেবকে, বা জানতে চেয়েছেন এই লেটেস্ট আইডিয়া। এটা আমার কোনো তথ্য কথা নয়, আপনি দেখবেন সব লেখাতে লেখা আছে কোন ঘটনা থেকে পেয়েছি। আজকে যে এই যে থিসিসন অমুক যে লেখাটা কাল পেয়েছেন, দেখবেন প্রত্যেকটা আমার বাংলা ভাষা, তারপরেই একটা লেখকের উদ্ধৃতি। আমি এস্টাবলিশ করতে চেয়েছি যে ওটা আমার নয়, ওটা ঋষিদের কথা, কিন্তু উপরওয়ালা আমাকে ঋষিদের কথা বুঝতে সাহায্য করেছে, তাই আমি এটা লিখলাম। আমার কোনো কিছু নেই। ইংরেজি কথা লেখা লিখবে কি লিখবেন দেখো, নো অ্যাবভ ক্রাইটেরিয়া বাট ফলোইং ফেনোমেনা ইজ প্রেজেন্ট এমন পেশেন্ট। উপরোক্ত কোনো ঘটনা নেই, তবুও হাইড্রোপরিনাম দিতে হবে। কখন লিখুন, উপরোক্ত কোনো ঘটনা ঘটেনি, মানে এই যে 4-5-6টা পয়েন্ট লিখলেন, এগুলি কিচ্ছু ঘটেনি, তবুও হাইড্রোপরিনাম দিতে হবে। কখন? উপরোক্ত ঘটনাগুলি ঘটেনি, তবুও হাইড্রোপরিনাম দিতে হবে। কখন? আগে যদি 1-2 দিন করে থাকুন, এবার ক খ গ করুন বা ABCD করুন, যা হোক করুন। শিশু, আচ্ছা ইংরেজিটা একবার বলে দিই, চাইল্ড বর্ন উইথ ফিজিক্যাল ডিফর্মিটি and even maldevelopment of different organs and also absence of certain organ, that is a boy with one kidney absent, another kidney is rudimentary. বাংলাটাই লেখো, 2 রকম বলতে গেলে টাইম নষ্ট হবে। হ্যাঁ, এটা তোমরা ওয়েবসাইটে পেয়েই যাবে, ওয়েবসাইটে সরাসরি পেয়ে যাবে 2-1 মধ্যে। এটা হলো শিশু জন্মগ্রহণ করেছে দৈহিক বিকৃতি নিয়ে, শিশু জন্মগ্রহণ করেছে দৈহিক বিকৃতি নিয়ে, অথবা ম্যাল ডেভেলপমেন্টের বাংলা অস্বাভাবিক অভিব্যক্তি নাকি অস্বাভাবিক পরিবর্তন। তাহলে মানে ব্যাপারটা ওইরকম, ওই যে কিডনি নেই আর একটা রুডিমেন্টারি অসামঞ্জস্য। হ্যাঁ, অসামঞ্জস্য বৃদ্ধি। শিশু জন্মগ্রহণ করেছে ওটা বললাম, এবং অথবা শিশু জন্মগ্রহণ করেছে অসামঞ্জস্য দৈহিক পরিকাঠামো নিয়ে, অসামঞ্জস্য দৈহিক পরিকাঠামো নিয়ে, যেমন তাদের পরিষ্কার হয়ে যাবে, অসামঞ্জস্য দৈহিক পরিকাঠামো নিয়ে, যেমন একটি কিডনি নেই, অপর কিডনিও মানে আমরা উদাহরণ দিলাম, যে কোনো ক্ষেত্রে হতে পারে। ওটা রুডিমেন্টারি কি বলবো, অপরিপুষ্ট গঠন নিয়ে। ইয়েস, থ্যাংকস স্যার। অপরিপুষ্ট গঠন নিয়ে, অপর কিডনিটিও অপরিপুষ্ট গঠন নিয়ে এসেছে। অপরিণত অপরিপুষ্ট, হ্যাঁ, অপরিণত অপরিপুষ্ট গঠন নিয়ে, অপূর্ণাঙ্গ, হ্যাঁ, পূর্ণাঙ্গ নয় তো, ঠিকই, অপরিপুষ্ট অপূর্ণাঙ্গ ইত্যাদি খর্বাকৃতি নিয়ে। বলবো, শিশু জন্মগ্রহণ করেছে মানসিক অস্বাভাবিকতা নিয়ে, এইগুলো কখন হয়? অটিজমের ক্ষেত্রে। কিরকম? ওটা লিখবে না। কিরকম? মা বললো তো আমরা তো 5 বছর বয়স পর্যন্ত কিছু বুঝিনি,
মানে একটা কেস এসেছিল, কিন্তু আমার অমুক একজন এই স্পেশালিস্ট হেল্পার ডাক্তার, উনি বললো শোনো তোমার ছেলের আচরণের জন্য তোমার ভালো লাগছে না, তুমি একজন চাইল্ড স্পেশালিস্টের কাছে যাও। উনি গাইনোকোলজিস্ট, উনি বললেন তুমি তোমার আচরণ বাচ্চার আচরণ আমার ভালো লাগছে না, তুমি একটা চাইল্ড স্পেশালিস্টকে আসো। উনি বললেন আপনার বাচ্চাটা ঠিক নেই। ঠিক নেই বলতে কি আছে না অটিজম হচ্ছে, আরে অটিস্টিক বাচ্চা তাদের বলা হয় যারা অসামাজিক, মানে বন্ধুদের সঙ্গে মেশে না, লোকজন দেখলে কোনায় চলে যায়, কোথাও গিয়ে লুকাবে, কারোর সঙ্গে খেলবে না, আপন মনে কথা বলবে, আপন মনে কিছু একটা করবে যার কোনো মানে হয় না, ইত্যাদি ইত্যাদি। ওই অটিজম আমি বলবো না, অটিজমের হ্যাঁ মানসিক প্রতিযোগিতা লিখিত কথা হলো এই অটিজমের একটা মানে আছে। মানেটা হচ্ছে এইরকম অসামাজিক, মানে বাচ্চা সমাজে ওরা স্বাভাবিক নয়, অসামাজিক, কারোর সঙ্গে মেশে না। তোমার একবার নিশ্চয়ই দেখে নেবে, আর এখন লিখে রাখো অটিজম অথবা অটিস্টিক বেবি, AUTISTIC, অটিস্টিক বেবি বা লেখো অটিজম। ওই রকমই আত্মমগ্ন, ঠিকই বলেছেন। এই আত্মমগ্নতা নিজের মধ্যে, ইয়েস এইটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, নিজের মধ্যে থাকে সব সময়। নিজে কথা বলছে, নিজে খেলছে, নিজে বিড়বিড় করছে, কোথায় যাচ্ছে, কি করছে, নিজের মধ্যে, ইয়েস ঠিক ঠিক ঠিক। ব্যাস চলো আগে। পরের নাম্বার, শিশু জন্মগ্রহণ করেছে জিনগত সমস্যা নিয়ে। শিশু জন্মগ্রহণ করেছে জিনগত সমস্যা নিয়ে। এই টার্মসগুলো কিন্তু ইংলিশেই লিখতে হবে, ভুলভাল লিখে নাও, আমি একবার করে বানানটা বলে দেবো, বাড়িতে গিয়ে মেলাবে ডিকশনারি দেখে। শিশু জন্মগ্রহণ করেছে জিনগত সমস্যা নিয়ে, জেনেটিক প্রবলেম, যেমন থ্যালাসেমিয়া, THALASSEMIA, থ্যালাসেমিয়া। যে বাংলায় থ্যালাসেমিয়া লিখলেও হবে, ইংরেজি লিখতে হবে না, বাংলায় থ্যালাসেমিয়া। শিশু জন্মগ্রহণ করেছে জিনগত সমস্যা নিয়ে, যেমন থ্যালাসেমিয়া বাংলায় লিখো। হিমোফিলিয়া, হিমোফিলিয়া হলো রক্তে একটা ফ্যাক্টরের অনুপস্থিতি, ফ্যাক্টর 9, ফ্যাক্টর 8, এদের রক্ত জমাট বাঁধে না। মেয়েরা হচ্ছে ক্যারিয়ার, ছেলেরা হচ্ছে ভিকটিম। আরো আছে হান্টিংটনস কোরিয়া, নর্তন রোগ, সারাক্ষণ মানে হ্যাঁ হান্টিংটন কোরিয়া। হিমোফিলিয়া বলেছি, থ্যালাসেমিয়া বলেছি, হিমোফিলিয়া বলেছি, হান্টিংটন কোরিয়া। হান্টিংটন একজন বিজ্ঞানীর নাম, চিকিৎসা বিজ্ঞানীর নাম, তার নামে নর্তন রোগ, মানে এদের ব্রেনের সমস্যা সারাক্ষণ করেই যাচ্ছে। হান্টিংটন কোরিয়া, নর্তন রোগ বাংলায় লিখে দাও, হান্টিংটন কোরিয়া ইত্যাদি। প্রচুর জেনেটিক সমস্যা এরকম আছে, তার মধ্যে এটি। শিশু জন্মগ্রহণ করেছে জন্মগত কিছু সমস্যা নিয়ে, যেমন শিশু জন্মগ্রহণ করেছে জন্মগত কিছু সমস্যা নিয়ে, মানে ওনার মধ্যে ছিল না, জন্ম থেকে পেয়ে গেছে। সে হলো আরেকটা পয়েন্ট, শিশু জন্মগ্রহণ করেছে জন্মগত কিছু সমস্যা নিয়ে। কেন জন্মগত বলা হলো না? এগুলি জেনেটিক নয়, কিন্তু কিছু সমস্যা, যেমন কনজেনিটাল হার্ট ডিজিজ, জন্মগত হৃৎপিণ্ডের সমস্যা। ইংরেজি কথা হলো কনজেনিটাল হার্ট ডিজিজ, বাংলা কথা হলো জন্মগত হৃৎপিণ্ডের সমস্যা। কনজেনিটাল কিডনি ডিজিজ, জন্মগত কিডনির সমস্যা। আমি একটু তাড়াতাড়ি বলে ফেলছি জানি, যাই হোক পরে বন্ধুদের থেকে লিখে নেবে লাঞ্চ টাইমে। কথা বলবে না গো, অন্যের অসুবিধা হচ্ছে। পরে 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 ব্যাক করবেন, কারো ফোন এলেই বলবেন আমি পরে ব্যাক করছি, ব্যাস বলেই রেখে দেবেন, পরে বাইরে বেরিয়ে ব্যাক করবেন।
পরের পয়েন্ট, শিশু জন্মগ্রহণ করেছে, পরের পয়েন্ট, শিশু জন্মগ্রহণ করেছে পূর্বপুরুষের কিছু অসুখ নিয়ে, শিশু জন্মগ্রহণ করেছে পূর্বপুরুষের কিছু অসুখ নিয়ে। যেমন শ্বাসকষ্ট, ইংরেজিতে বলা হয় রেসপিরেটরি ডিস্ট্রেস, শ্বাসকষ্ট।